মাত্রায় উঠে এসেছে। ধর্ম কেন? একদিকে রাম মন্দিরে যাবেন না বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে ঘোষিত ভাবে জানানো হলো, সেই জায়গায় গোটা রাজ্যে তীর্থস্থান বাড়বে, জগন্নাথ মন্দির 6 মাসে হয়ে যাবে, হিংসা নয়, লোকনাথ ঠাকুরের দেখানো পথে চলুন। হঠাৎ করে তো ধর্ম মুখ্যমন্ত্রীর কথায় চলে আসছে, অস্বাভাবিক না? মুখ্যমন্ত্রী যখন মন্দির তৈরি করেন তখন রাজ্যের সংখ্যালঘুর একাংশ মনে করে যেটা মুখ্যমন্ত্রী করার জন্য করছেন। দিনার শেষে সন্ধ্যাবেলা উনি ঠিক মুসলিম মহল্লায় হাত মাথায় তুলে বলবেন, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। সুতরাং মুখ্যমন্ত্রী রাম মন্দিরে না যাওয়া আর জগন্নাথ মন্দির করার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা রাজ্যবাসীও বোঝেন আর সংখ্যালঘুরা আরো ভালো করে বোঝেন। ভাগাভাগি হিংসা নয়, এই যে বার্তা, এটার অর্থ কি? মানে এটা আপনাদের কাছে এটা এটা তো একটা অর্থবহ শব্দ। হঠাৎ মমতা বলছেন ভাগাভাগি হিংসা নয়, এইটা বার্তা দিলেন কাউকে? মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন সংখ্যালঘুদের। সংখ্যালঘুদের উনি সংখ্যালঘু বলেই মনে করেন এবং ভোটার মনে করেন। তাদের কনসলিডেটেড ভোট ব্যাংক চাই, তার প্রত্যেকটি বক্তব্যের উদ্দেশ্য তাই। তিনি রাম মন্দির উদ্বোধনে যাবেন না, সেটাও সংখ্যালঘুদের বার্তা দেওয়ার জন্য। এটা কি কোনো বার্তা? এই যে ধর্ম নিয়ে রাজনীতি নয়, ভাগাভাগি হিংসা নয়, ধর্ম নিয়ে হিংসা নয়, রাজনীতি নয়, ভাগাভাগি নয়, এটা কি কোনো বার্তা? মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠা বা গ্রহণযোগ্যতা অন্তত এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। মুখ্যমন্ত্রী কিছু ধর্মান্ধ মৌলবাদীর কাছে একটা বার্তা পৌঁছচ্ছেন যে রাম মন্দিরের বিরোধিতা আমি করছি, আমি জগন্নাথ মন্দির বা চণ্ডীপাঠ যেটার ব্যবস্থা করছি সেগুলো হচ্ছে শুধুমাত্র করতে হয় ব্যালেন্স রাখার জন্য। অতএব আমি আপনাদের সঙ্গে আছি, চিন্তার কোনো কারণ নেই, আমার ভোট চাই, এটাই বার্তা। মুখ্যমন্ত্রী একই সাথে বলছেন যে কোন কোন ধর্মের জন্য তিনি কি কি কাজ করেছেন। সেখানে দক্ষিণেশ্বর স্কাইওয়াক উঠে আসছে, কবরস্থানে পাঁচিল দিয়েছি থাকছে, এত কোটি টাকা খরচ করেছি, এর জন্য বড়দিনে মানুষ পুজো করতে পারছে, তারও উল্লেখ করছেন তিনি। এবং সেই সময় দাঁড়িয়ে তিনি বলছেন ধর্ম হচ্ছে মানবতার এক নাম, ধর্ম মানে ভাগাভাগি নয়, ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের উপর অত্যাচার করব, এটা ধর্ম হতে পারে না। ধর্ম মানে সকলকে কাছে টেনে নেওয়া। মুখ্যমন্ত্রীর দল তো সংখ্যালঘুকে খুন করে চলেছে। গত 12 বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সিংহভাগই তো সংখ্যালঘু। গত 9 মাসে যত খুন হয়েছে রাজ্যে তার মধ্যে সিংহভাগটাই সংখ্যালঘু। ধর্মের অর্থ কি এটা পশ্চিমবঙ্গবাসীকে, রামকৃষ্ণ দেশের চৈতন্য দেশের মানুষকে মুখ্যমন্ত্রী শেখাবেন? মুখ্যমন্ত্রী স্কাইওয়াক না করলে কি দক্ষিণেশ্বরে মানুষ যেত না? সুতরাং মানুষের স্বতঃস্ফূর্ত গতিবিধি, সেটাকে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী প্রভাবিত করতে পারে না। বসন্তের কোকিল এসেছে, বসন্তের কোকিল এসেছে, সংখ্যালঘুরা সাবধান হয়ে যায়, বাংলাকে তৃণমূলের হাতে রাখতে হবে, বিজেপি জিততে ভাবতে পারবেন না কি অত্যাচার হবে। দেশের একাংশের মানুষ ভাবতে শুরু করেছেন এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এটা বুঝছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দীর্ঘদিন যদি তৃণমূল কংগ্রেসের এই সরকার থাকে এই রাজ্যে, অন্তত আগামী কয়েক বছরও যদি থাকে, তো সর্বনাশ হবে পশ্চিমবঙ্গে আরেকটা নতুন বাংলাদেশ তৈরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেখানে তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে তাদের মধ্যে কেউ যদি আমন্ত্রণ পান তারা রাম মন্দিরের উদ্বোধনে যাবেন কি যাবেন না, কারণ দলের বার্তা স্পষ্ট নয়। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেন সাংবাদিকরা, তিনি এই আমন্ত্রণ পেলে যাবেন কিনা, তিনি বলেন আমি তো এই বিষয়ে কিছুই জানি না। মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন না সেটা মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভর করে, কারণ মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গে একটা রাম বিরোধী অবস্থান রাখতে হবে তার ভোটের রাজনীতির স্বার্থে। সেই জন্যই শ্রীরাম শব্দ শুনলেই মুখ্যমন্ত্রী উত্তেজিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী খুব সচেতনভাবেই উত্তেজিত হন, ওই উত্তেজনাটা একটা চিত্রনাট্য তৈরি করার কারণে, কারণ একটা বিশেষ অংশের মানুষকে বার্তা দেওয়ার জন্য। মানে মুখ্যমন্ত্রী বললেন যে উনি জানতেন না, মানে এখন যদি জানেন তাহলে কি মুখ্যমন্ত্রী যাবেন, এরকম কিছু একটা বোঝাতে চাই। মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন না সেটা মুখ্যমন্ত্রীর বিষয়ে নির্ভর করে।
আমরা তো আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যারা কাজী নজরুল ইসলাম পন্থী তারা রাম মন্দিরে যাবেন, আর যারা বাবর অরঙ্গজেব পন্থী তারা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না। একটা টাকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে, এই যে ইডি সিবিআই রেড করছে, এত বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তার মতে এটা হচ্ছে বিজেপি নেতা মানে আপনাদের মন্ত্রীদের ঘরে ঘরে ঢুকছে, এটা নিয়ে কি বলবেন? ছোট বাচ্চাদেরও এই কথা শুনলে হেসে ফেলবে। তবে মুখ্যমন্ত্রী বলছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে ফান্ড, এখানকার এক্সচেকারটা তার মালিকানা তৃণমূল কংগ্রেসের আছে। সেই হিসেবেই তিনি কেন্দ্র সরকারকে দেখবার চেষ্টা করছেন। নিজের মনের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখলে তো এই ধরনের বিবৃতি আসবে। শুনতে আমার স্পেসিফিক চারটে কোশ্চেন আছে। এই সিএর বিরুদ্ধে আবার আজকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন রাজ্যে সিএ লাগু হতে দেবেন না। পৃথিবীর কোনো শক্তি সিএকে আটকাতে পারবে না। এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা। ভারতীয় মুসলমানদের এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে সিএ এখানে লাগু হবে। সিএ কোনো নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন। এনআরসিও হবে। মুখ্যমন্ত্রী আজ চাকলায় লোকনাথ বাবার মন্দিরে পুজো দিলেন, রাজ্য সরকারের দীর্ঘ উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন, কি বলবেন এই? তৃণমূল কংগ্রেসের ফাইল কোনো রাম নেবে না, কোনো চণ্ডী নেবে না, কোনো জগন্নাথ দেব দেবে না, লোকনাথ ব্রহ্মচারীও নেবেন না। তৃণমূলকে আর কেউ রাজনৈতিকভাবে জীবিত রাখতে পারবে না। তৃণমূল কংগ্রেসের নতুন ও পুরনো নেতাদের নিয়ে বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, নতুন গতি আনলে কিন্তু পুরনোকেও সাথে নিয়ে চলতে হবে। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো চাল ভাতে বাড়ে, কি বলবেন? পুরনো চাল ভাড়া তো বাড়ছে। পার্থ চট্টোপাধ্যায়কে মানুষ দেখেছে, জ্যোতিপ্রিয় মল্লিককে মানুষ দেখছে, এবার পরপর আসছে নাম। যত তদন্ত হচ্ছে তত তদন্ত অন্যদিকে এগোচ্ছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের অনুমোদিত, তৃণমূল কংগ্রেসের অনুপ্রাণিত দুর্নীতিতে যারা যুক্ত ছিলেন, মুখ্যমন্ত্রীর হাত প্রত্যেকের মাথার উপরই আছে। আজ কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে কার্যত তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন। ইডির আজ 20 জায়গায় রেড হয়েছে। নিয়োগ দুর্নীতিতে প্রচুর নথি উদ্ধার হয়েছে। মানিকতলা, কেষ্টপুর থেকে 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে। কেষ্টপুর থেকে 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে। মানিকতলা থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর নথি উদ্ধার হয়েছে। আজ ইডি উদ্ধার করেছে। দেখুন, অনেকদিন ধরে তো তদন্ত চলছে। নথি উদ্ধারের গল্প তো আমরা শুনছি, শেষ হবে কবে? এই চোর পুলিশ খেলার শেষ কোথায়? মানুষ একটা পরিণতি দেখতে চাইছে। মানুষ অনেক দিন এই ছোটখাটো 25%, 10% এজেন্টের দেখেছে। বড় প্লেয়াররা কোথায়? 75% যে প্লেয়ার তারা কোথায়? মানুষ তো তাদের গ্রেপ্তারি চায়, তাদের দেখতে চায়। এখনো আদালতের উপরে মানুষের ভরসা আছে এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে মানুষের আস্থা আছে। মানুষ এখনো আশাবাদী, কিন্তু দীর্ঘসূত্রিতা বিরক্তি তৈরি করছে। কিছু কিছু জায়গায় হতাশ হচ্ছেন মানুষ। রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে রাজীব কুমার শুধু ডিজি নয়, এবার পোস্টও সামলাবেন রাজীব কুমার মুখ্য সচিব, কি বলবেন সেটা? রাজীব কুমারকে ফের দায়িত্ব নিয়ে আসা। দেখুন, এ নিয়ে যা বলার আমাদের বিরোধী দলনেতা বলে দিয়েছেন। গত লোকসভা নির্বাচনের সময় রাজীব কুমারকে বাইরে রেখে নির্বাচন হয়েছিল, এবারেও সেটা হবে। রাজীব কুমারকে সার্টিফিকেট পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিয়েছেন, মানুষ তাকে চেনে এবং তার নিয়োগের জন্য কি কারণ আছে সেটাও মানুষ বোঝে। ঠিক সময় মানুষ সিদ্ধান্ত নেবে। এই যে সকাল থেকে রেড হচ্ছে, এটা কি ইডি সিবিআই এর গণতন্ত্র চলছে? এই যে সকাল থেকে বিভিন্ন জায়গায় রেড চলছে, এটাকে কি বলা যায় ইডি সিবিআই এর গণতন্ত্র চলছে? কে বলছে ইডিসিবিআই এর গণতন্ত্র? ইডি সিবিআই এর সদর দপ্তরগুলো পশ্চিমবঙ্গে নিয়ে এসে বসিয়ে দিলেই ভালো হবে, কারণ এখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির যে একটা বিকেন্দ্রীকৃত চেহারা দেখা যাচ্ছে। ইডি সিবিআই এর যে স্ট্রেংথ, অফিসার স্ট্রেংথ, তা দিয়ে পশ্চিমবঙ্গে দুর্নীতির তদন্ত করা সম্ভব নয়। যেখানে যাবে সেখানেই দুর্নীতির ছোঁয়া। এখন পর্যন্ত 3টে ডিপার্টমেন্টের দুর্নীতি নিয়ে হচ্ছে। এমন কোনো সরকারি দপ্তর আছে যেখানে তৃণমূল তার দুর্নীতি স্পর্শ রাখেনি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একবার পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করলেন এবং তিনি বললেন যে আমি বড়, তাই ছোটদেরকে পাতা দেবো না, এটা সংগঠনের কাজ নয়। ছোট বড় কেউ নিজে ঠিক করে না, মানুষের দুর্দিনে যারা 12 মাস পাশে থাকবে তারাই নেতা।
আর গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কাজ ত্বরান্বিত করতে হবে। মন্ত্রীরা অনেকে বাইরে থাকেন, একটু গ্রামে যান, চায়ের দোকানে বসুন, মানুষের দুটো কথা শুনুন। আমি পার্টির জন্য কত কিছু করেছি, আমাকে এত খাটতে হচ্ছে, মনে রাখছেন না আপনারা? আমি মার খেতে খেতে এই জায়গায় এসেছি, এমনি এমনি ক্ষমতায় আসিনি আমি। এই যে নিজের লড়াইয়ের ইতিহাস, বিরোধী নেত্রী মমতার কথা স্মৃতিচারণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার 13 বছর পার করে, এটা কিভাবে দেখছেন? দেখুন, সিপিআইএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন সংগ্রাম একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বপ্নের মেঘবালিকা বানিয়েছিল, কিন্তু এখন ঠাকুরমার ঝুলি হয়ে গেছে। এখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করতে কষ্ট হচ্ছে। মানুষ একটা কথাই জানে, একটা কথাই বলছে, তুমি আর নেই সে তুমি। No, that's not true. হয়ে গেছে।